এত যে বাংলাদেশ বাংলাদেশ করছে তারেক রহমান, এই বাংলাদেশ আলাদা দেশ হিসেবে সম্মানই পেত না, আলাদা দেশ হিসেবে মর্যাদাই পেত না যদি ভারত না থাকতো। বেমান ইউনুসপন্থীরা ভুলেছে ভারতের আবেদন। তারেক রহমানের আরো একটা বিদ্বেষ বার্তা শুনুন। আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা, এটা হাস করার জন্য না। আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। এই ব্যানারে একটা দায় আছে না, আপনি কথা বলেন না না না, এটা আপনি এই ব্যানারে এই বক্তব্য দিতে পারবেন না। আপনি তারেক ভাই আমার কোনো বক্তব্য না শুনে চলে গিয়েছে যে ভারতের সাথে আমরা শত্রুতা চাই না। আমরা অবশ্যই ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বন্ধুত্ব চাই। এই শব্দটার সাথে আমি একমত। আগ্রাসন রুখে দিতে চাই, আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিতে চাই। তার মানে এই না ভারতের সাথে শত্রুতা তৈরি করতে চাই। ভারতের সাথে শত্রুতা তৈরি করাটা আমাদের কাম্য না। যুদ্ধ করতে চাইছে বাংলাদেশ, বাংলাদেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণের বার্তা কে বার্তা দিচ্ছে? বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। তার বক্তব্য, বাংলাদেশের সব যুবকদেরকে অস্ত্র প্রশিক্ষণ শিখতে হবে, তাদেরকে যুদ্ধে নামতে হবে। ভাত দেওয়ার নাম নেই। বাংলাদেশের নাগরিকদের জন্য ভাতের ব্যবস্থাটুকু এই মুহূর্তে করতে পারছেন না। পণ্যের দাম আকাশ ছোঁয়া, এতটাই মূল্য বৃদ্ধি হয়েছে যে মানুষের নাভিশ্বাস দশা, সেখানে যুদ্ধে পাঠাতে চাইছে নিজের দেশের ছাত্রদেরকে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালাতে হবে। কি বলেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ, শুনুন। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। বাংলাদেশ লাগোয়া সীমান্ত এবং সেই সীমান্তের মায়ানমারে বিদ্রোহী আরাকান সেনার দাপট। মাউন্ডের দখল নিয়েছে, ঠিক টেকনাফের উল্টো দিক মাউন্ডের দখল নিয়েছে আরাকান আর্মি। নাফ নদীর জলসীমার নিষেধাজ্ঞা আরাকান আর্মি। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নাফ নদীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে হলো ইউনুস প্রশাসনকে। হাওয়া ঘুরলে যে কোনো সময় আরাকান আর্মি ঢুকে পড়তে পারে বাংলাদেশে। কলকাতা দখলে দিবা স্বপ্ন দেখা ইউনুসপন্থীদের একুল উকুল দুকুল যেতে বসেছে। ভয়ে রয়েছেন টেকনাফের বাসিন্দারা। আমরা রাতে ঘুমাইতে পারতেছি না, মানে আবাস অনেক চাউন আর কি। এখানে আসলে ঘর শুদ্ধ কাঁপতেছে আর কি। প্রতিদিন এরকম চলে, অল টাইম। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি কিছুদিন আগে বোম্বের কারণে এটা কম্পন সৃষ্টি হওয়াতে এই জিনিসটা ভেঙে পড়ে যায়। আর অবদানে রাখতে চাবো, টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে মোহাম্মদ ইউনুস। কারণ ভয়, যে কোনো মুহূর্তে আরাকান আর্মির তারাকে রোহিঙ্গারা ঢুকে পড়তে পারে। আর রোহিঙ্গারা যদি নাও ঢোকে, যে কোনো মুহূর্তে আরাকান আর্মি ঠিক আধ ঘন্টায় নাফ নদীটা পার করেই ঢুকে পড়বে টেকনাফ। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা মাউন্ডের অবস্থান। মাউন্ডের ঠিক উল্টো দিকেই টেকনাফ, যার মাঝে বয়ে গিয়েছে নাফ নদী। এবং এই নাফ নদী পেরোতে কার্যত মাত্র আধটি ঘন্টা সময় লাগবে। আধ ঘন্টার মধ্যে যে কোনো সময় পৌঁছে যেতে পারে টেকনাফে আরাকান আর্মি। আর টেকনাফ পৌঁছে গেলে ঠিক উত্তর দিক বরাবর সোজা গেলেই চট্টগ্রাম কক্সবাজার। সুতরাং খুব দ্রুত কিন্তু আরাকান আর্মি যদি নাফ নদী পেরোতে পারে, অনায়াসে চট্টগ্রামের দখলটাও নিয়ে নিতে পারে। সেই ভয়ে ইউনুসের নিষেধাজ্ঞা, ইউনুস সরকারের নিষেধাজ্ঞা, নাফ নদীতে নৌ চলাচল বন্ধ থাকবে। অনুপ্রবেশ বন্ধ করতেই এই সতর্কতা জারি। রোহিঙ্গা এবং আরাকান আর্মিকে ঠেকানোর জন্য
নৌ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে ইউনূস প্রশাসন। এই মুহূর্তে টেকনাফের বাসিন্দারা ভয়ে রয়েছেন, তাদের রাতের ঘুম হচ্ছে না, ঘুম উড়েছে জামাত ইউনূস জোট সরকারেরও। কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখা ইউনূস নিজের দেশ বাঁচাতেই এখন ব্যস্ত। গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি হয়নি, কারণ ওকালতনামাটাই জমা দিতে পারা যায়নি। আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী, তিনি গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতনামা জমা দিতে। কিন্তু সাধারণত স্থানীয় আদালতেই ওকালতনামা জমা দিতে হলে স্থানীয় একজন আইনজীবী লাগে। বিচারক তাকে বলেছিলেন কোনো জুনিয়র আইনজীবী নিতে, কিন্তু স্থানীয় কোনো জুনিয়র আইনজীবী রাজি হননি তার হয়ে ওকালতনামা জমা দিতে। কেউ রাজি হননি তার সঙ্গে কাজ করতে। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন যাতে কোনোভাবেই না হয় সেটা ঠেকাতেই এই বন্দোবস্ত বলে মনে করেছেন রবীন্দ্র ঘোষ। কথা বলেছিলেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন, কি সমস্যায় পড়লেন গতকাল, শুনুন তার মুখেই। কোর্টে যাওয়ার পরে জজ সাহেব বললেন আপনার সব ঠিক আছে, ওকালতনামা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি এই চট্টগ্রাম বারের একটা লয়ারের ওকালতনামা দিতে হবে। এখন চট্টগ্রাম বারের সব লয়ার তো আমার পরিচয় নাই, আর যাদেরকে বলি তারাই রিফিউজ করছে যে তারা এই ওকালতনামা দিতে পারবে না, বিকজ তাদের উপর মারপিট হতে পারে, তাদের উপর আক্রমণ হতে পারে, এই জন্য কোনো লয়ার আসে নাই। আমি আজকে অনেক লোক রিকোয়েস্ট করলাম, অনেক লয়ারকে রিকোয়েস্ট করলাম, এবং মুসলমান যারা লয়ার আছে আমাদের বন্ধু মানুষ তাদেরকেও বললাম আমি আপনাদেরকে লিগ্যাল ফি দেব, আমি দেব, আপনারা আসুন বার অ্যাসোসিয়েশনের। ওনারা একটা লোক এই প্রভুকে সহযোগিতা করতে রাজি নয়। এখন আমি ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ জজ সাহেবকে বললাম আমি তাই নিজেই মুভ করি, আমাকে পারমিশন দেন। জজ সাহেব আমাকে কোনো পারমিশন দিল না, আমি নাকি মুভ করতে পারবো না। তো আমি কোন অজুহাতে আমাকে মুভ করতে দিল না। আমার অত্যন্ত দুঃখজনক, ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই ইট ইজ এ কমপ্লিট ভায়োলেশন অফ ল। আপনারা শুনলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, তার বক্তব্য, কি ভয়ঙ্কর সমস্যায় তিনি পড়েছেন। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি কি বলেছেন শুনবো, পাশাপাশি শুনবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী, তারা কি বলছেন। রবীন্দ্র ঘোষকে আমি ভালোই চিনি, উনি অসম সাহসী লোক এবং বহুদিন ধরে এই নির্যাতিত হিন্দুদের সমর্থন দেবার জন্য আইনের রাস্তায় যা করা সম্ভব সমস্ত করবার চেষ্টা করেছেন। উনি চট্টগ্রাম গেছেন এমন একটা সময় যখন ওখানকার ওই জেহাদি আইনজ্ঞরা তারা অন্য সমস্ত আইনজ্ঞদের শাসিয়ে রেখেছে, তারা যেন চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর হয়ে না দাঁড়ায়। তা সত্ত্বেও উনি আদালতে গিয়েছিলেন, সেই আদালতে গোলমাল করে তাকে মারধর করে হটিয়ে দেয়। কট্টর ইসলামবাদীদের বিবেক বলে কিছু থাকে না। বাংলাদেশে ন্যায়ের যে শাসন চলুক সেটা তারা চান না। যে শাসন ব্যবস্থা পৃথিবীর বহু ইসলামিক দেশে আছে, পাকিস্তানে আছে, সেই ব্যবস্থাই তারা এখানে প্রতিষ্ঠিত করতে চান। এবং এখানে দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের সঙ্গে তাদের যে ভাবধারার কোনো তুলনা নেই, এবং যারা সেই ফ্যাসিবাদকে এখানে গ্রহণ করতে চাইছেন তারা আইনের প্রতি তারা দায়বদ্ধ নন, তারা মৌলবাদীর কাছে দায়বদ্ধ। এটাই কিন্তু বাংলাদেশের একটা ভয়ানক দৃষ্ট হয়ে দাঁড়াচ্ছে সারা পৃথিবীর কাছে। বাংলাদেশে ইউনূসপন্থীদের অত্যাচারে দেশ ত্যাগ, বাংলাদেশ থেকে ভারতে দুই বৃদ্ধা, ভারতে সে গ্রেপ্তার দুই ইসকন ভক্ত বৃদ্ধা। বাংলাদেশিদের অত্যাচারে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কালিয়াগঞ্জের রাধিকাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। দুই বাংলাদেশকে গ্রেপ্তার করে বিএসএফ। ধৃত দুজনে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত। ভারতে বৃদ্ধাকে থাকতে দেওয়ার অনুরোধ, বিচারককে অনুরোধ করেছেন ধৃতের ছেলে। বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে থাকিবার কি হয় নাই, বেটি কিনার না আছে। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আছে ওই যে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাটা তার পার হয়ে এসছেন।
ওখানে কি অবস্থা, বাংলাদেশে কি অবস্থা? অবস্থা অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না, তা বেটিয়েছেন না। বাড়ি ঘরে আগুন টাগুন দিচ্ছে, বাড়ি ঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা, কি চাচ্ছে? কি চাচ্ছে, হিন্দু দেখি পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসেছেন ভারতে। বেটিয়েছেন কিনা, বেটি গেল। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, হিন্দুদের উপর খুব জুলুম অত্যাচার চলতেছে এবং মা যেখানে থাকেন ওখানে ধানের পুঁজি এবং কোয়ালের পুঁজি পুরা দিয়েছে। মন্দির ভাঙতে জানি, মন্দির আমরা পাহারা দেওয়ার জন্য নয়। 7 দিনের মধ্যে তোমরা বাংলাদেশ ছাড়ো। ওই দিন থেকে মা ভাত পানি ছেড়ে দিয়েছে। আমার 2জন মহিলাকে সেপারেট 2টো কেসে কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি। তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। এই মহিলাগুলো কোথা দিয়ে এসেছিল কিছু জানা গেছে, কিছু বলেছে? এটা কালিয়াগঞ্জ লাগোয়া বর্ডার ঘেঁষে এসছে।